নতুন বাইক যখন আমরা কিনি তখন অনেকের একটা মনে কোশ্চেন থাকে যে ব্রেকিং পিরিয়ড কি আদৌ মানা যায় বা মানা দরকার, বা ব্রেকিং পিরিয়ডটা আসলে কি, এটা খায় না মাথায় দেয়, এটা কেন আজকে আমি কথা বলতেছি। কালকে আমি একটা বাইক কেনার সময় আমার এক ছোটো ভাইয়ের সাথে গিয়েছিলাম, আমার এলাকার ছোটো ভাই, ও একটা বাইক ক্রয় করবে, তারপর ওর সাথে গেলাম। যাওয়ার পর ও আর বাইকটা নিয়ে জাস্ট আপনার 300 ফিটে আসলো, আইসা দুমায়া টানতেছে। পরে আমি ওরা বললাম যে ছোটো ভাই, তোমার না দোকান থেকে বলে দিচ্ছে যে তোমার ব্রেকিং পিরিয়ড মানতে হবে 60 কিলোমিটার পর্যন্ত। পর ওই আমারে বলে বড় ভাই দেখেন, এখন ব্রেকিং পিরিয়ড বলতে আমি কোনো কিছু বিশ্বাস করি না। এখন এক একজনের চিন্তা ভাবনা, এক এক ধরনের রাইডিং স্টাইল, এক এক ধরনের কিছুর উপর নির্ভর করে ব্রেকিং পিরিয়ড আপনার মানা বা না মানা এটা আপনার উপর সম্পূর্ণ। আপনি মানলেও আপনার, না মানলেও আপনার। দেখা গেলো সাডেন টাইম পরে যে আপনার বাইকটা নষ্ট হয়ে যায় সেটাও আপনার। এখন আসেন, আমি কিন্তু ব্রেকিং পিরিয়ড মেনটেন করি নাই আমার সুজুকি জিক্সার মনোটন বাইকে। সেক্ষেত্রে কি হয়েছে আমার সাথে আমি সেটা আপনাদেরকে শেয়ার করি। আমার সুজুকি জিক্সার মনোটন বাইকে আমি ব্রেকিং পিরিয়ড টোটালি মেনটেন করি নাই। আমি 600 কিলোমিটারের পর বাইকটা আপনার, আমার সুজুকি জিক্সার মনোটন বাইকটাতে আপনার যখন আমি 600 কিলোমিটার হয়েছে এরপর কোনো ব্রেকিং পিরিয়ড মেনটেন করি নাই। আমি ওই রকম ইঞ্জিন অয়েল ড্রেন দিতাম, কিন্তু অ্যাকচুয়াল যে আপনার ওই আরপিএম উপর রেখে বাইক রাইড করা ওইটা হয় নাই। এখন কেন হয় নাই, ওইটা আমার মানে একটু হ্যাবিটের কারণেই হয় নাই। আমি টানাটানির জন্যই বাইকটা কিনছিলাম সুজুকি জিক্সার মনোটন। এই কারণে 12,000 কিলোমিটার পর থেকে সুজুকি জিক্সার মনোটনে আমার অনেকগুলো সাডেন সমস্যা হয়েছে, যেগুলোর কারণে সুজুকি জিক্সার মনোটন বাইকটা আমার সেল করতে হয়েছে। এখন এই সমস্যার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা আমি পড়েছিলাম বা একটা সবচেয়ে খারাপ যে সমস্যাটা হয়েছিল সেটা হলো সুজুকি জিক্সার মনোটন বাইকটাতে আপনার থ্রোটল বডিতে প্রবলেম হয়েছিল। এখন থ্রোটল বডির যে সমস্যাটা হয়েছিল, আমি থ্রোটল বডি বারে বারে অ্যাডজাস্ট করতেছিলাম, সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছিলাম, আমার এলাকায় সার্ভিসে দেখাচ্ছিলাম, কোনো কিছুতে কিছু হচ্ছিল না। অ্যাডজাস্ট করলে 2-3 দিন পর আবার অ্যাডজাস্টটা ছেড়ে দেয়। এখন এই কারণে আমি সুজুকি জিক্সার মনোটন বাইকটা পরবর্তীতে বাধ্য হয়ে সেল করে দেওয়ার জন্য। এখন যারা আসলে এমনভাবে ব্রেকিং পিরিয়ড মেনটেন করেন আমার মতো, আমি সুজুকি জিক্সার মনোটন অনেক রাফভাবে চালাইছি, এটা বইলে আসলে লাভ নাই। কারণ এই বাইকটা আমি কিনছিলাম অনেক শখে, ইভেন চাইছিলাম একটু বেশি দিন ইউজ করার জন্য, এই কারণে মনে হয় আমার কাছে ছিল না। ব্রেকিং পিরিয়ড আমি ওই টাইমে মেনটেন করতে পারি নাই, কারণ আমার প্রচুর পরিমাণে প্যারা ছিল। আমি যেদিন বাইক কিনছি এর পরের দিনে আপনার সিলেট যাইতে হয়েছে আমার ব্যবসার কাজে। আমার যে বিজনেসটা ওই অবস্থাতে রানিং ছিল, ওই বিজনেসের কাজে আমার সিলেট যেতে হয়েছিল। এখন যারাই আসলে ব্রেকিং পিরিয়ড নিয়ে এত মাথা কামান না বা ব্রেকিং পিরিয়ড নিয়ে এত একটা প্যারা নেন না, তাদের জন্য বিষয়টা আলাদা, একদম ফুললি সাপড়ি। সুজুকি জিক্সার মনোটন যে এইভাবে টানতেছে উনি, ওনারে দইরা সাপড়ি দেয় অ্যাওয়ার্ড দেওয়া দরকার। ওই যে সেনাবাহিনীরা কিছুদিন আগে দিল না আপনার 5 আর 6 ইঞ্চি নিচ দিয়া, ওই রকম আর কি সাপড়ি দেওয়া অ্যাওয়ার্ড দেওয়া দরকার। এগুলো যারা রাস্তাঘাটে করে তাদের এই অবস্থায় করা দরকার। আর আমাদের বাংলাদেশে একটু আইন যদি আপনার নরম হয়, এরকম আইন ভাঙার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়, যেগুলো অন্য কোথাও দেখবেন না আপনি। আমাদের বাংলাদেশে এটা সম্ভব, বিকজ আমরা অনেক উন্নত জাতি, বিকজ আমরা অনেক ডেভেলপ কান্ট্রির লোকজন। আসেন, আমার যে ছোটো ভাইটা কালকে বাইকটা কিনছে, ও কি বাইকটা ক্রয় করছে? আমার যে ছোটো ভাইটা কালকে বাইকটা কিনছে ওই বাইকটা ছিল আপনার R15 ভার্সন 3, ওই নতুনই কিনছে। নতুন, এখন অনেকে বলতে পারেন ভার্সন 3 নতুন কেন কিনছে? ভাই ভার্সন 3 নতুন কোম্পানি প্রোডাকশন দিচ্ছে কেন? তাহলে কোম্পানিকে আপনি এই কথাটা জিজ্ঞেস করেন, আমার কথা না জিজ্ঞেস করে। কোম্পানি যেহেতু প্রোডাকশন দিচ্ছে তো সেল তো হবেই, আর সেল হলে তো মানুষ কিনবেই, আর কিনলে তো রাস্তায় দেখবেনি। এটা আর কি বলবো, মানে মনের ভিতরে একটা খুঁতখুঁতানি আছে যে R15 ভার্সন 3 এখনও প্রোডাকশন হয় বা R15 ভার্সন 3 এখনও মানুষ কিনে। আসলে ভাই মানুষ যেটা পাবে, রাস্তার মানুষ যেটা চলবে বা কোম্পানি যেটা প্রোডাকশন দিবে ওটা তো বিক্রি হবেই। এখন কোম্পানি তো আমার আপনার মতো মক্কেল না, বা সো কল্ড আমরা যারা এগুলো চিন্তা ভাবনা করি যে কোম্পানি কেন এখনও প্রোডাকশন দিচ্ছে এত পুরাতন একটা বাইক, তো কোম্পানি তো তাদের মতো মক্কেল না যে কোনো কোম্পানি কোনো কিছু না বুঝে একদম বোধায়ের মতো জাস্ট খালি বাইক প্রোডাকশন দিয়ে যাচ্ছে। কোম্পানি অবশ্যই বোঝে, কোম্পানি না বুঝে তার প্রোডাকশন দিচ্ছে না বা কোম্পানি না বুঝে তার কিছু করতেছে না। কারণ হলো কোম্পানি বুঝে বলেই যে প্রোডাকশন হচ্ছে বলেই যে আমরা বাইক পাচ্ছি, এই কারণও বলা চলে। সো বাইক যদি আমরা প্রোডাকশন না হতো তাইলে আমরা তো পেতাম না, আর বাইক আমরা না পেলে আমাদের যে অ্যাকচুয়াল পারফরমেন্স বা অ্যাকচুয়াল সার্ভিস বা বাইকের যে নানাবিধ প্রবলেম সেটা সলভিং করাও অনেক মুশকিল হয়ে যেত। কারণ বাইক যেহেতু আপনার প্রোডাকশন হচ্ছে, সো বাইকের পাসটাও আপনি অ্যাভেলেবিলিটি অনেক দিন পাবেন, লং টাইম। এখন দেখেন 2টা বাস কীভাবে শুরু করছে,
আজকে গভর্নমেন্ট হলিডে, ঈদের পর একদম ফাঁকা ঢাকা শহর। আর এরকম ঢাকা শহর অনেকে চায়, আবার অনেকে দেখা যায় এরকম ঢাকা শহরে বসবাস করতেও পারে না, বা এরকম ঢাকা শহরে সাডেন টাইমে অনেক প্রকার প্রবলেম হয়, যেমন আপনার চুরি ছিনতাই, তার অনেক সমস্যা বৃদ্ধি পায়, যেটা অনেকে আসলে চায় না যে এরকম ফাঁকা ঢাকা শহর থাকুক। আবার অনেকের কাছে এটা ফেভারেবল। এখন এক একজনের ডেমোগ্রাফিক স্ট্যাটাস বলেন, এক একজনের আর কি ভৌগোলিক স্ট্যাটাস বলেন, বা এক একজনের জীবন ধারণের ধাঁচ বলেন, সেগুলো ভিন্ন। এই কারণে মানুষ হিসেবে আমরা বসবাস করতে পারি পৃথিবীতে অনেক সুন্দরভাবে। এখন বাংলাদেশে আমরা অনেকে আসলে ব্রেকিং পিরিয়ড মেনটেন করি না, বা আমি অনেকগুলো ইউটিউব আছে বা তথাকথিত সোকল্ড আপনার কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের অনেকগুলো আপনার মানে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছি, ইউটিউব, ফেসবুক অথবা আদার্স যে সমস্ত প্ল্যাটফর্মগুলোতে ভিডিও শেয়ার করে তারা, ওই প্ল্যাটফর্মগুলোতে আমি দেখছি অনেকে আসলে বলে যে বেকিং পিরিয়ড মেনটেন করার দরকার নাই। বেকিং পিরিয়ড কি? বেকিং পিরিয়ড হুদেই একটা দিছে কোম্পানি, যেটা কোম্পানির লাভ, ইঞ্জিন অয়েল বিক্রি করতে পারে, বা ব্লা ব্লা ব্লা, অনেক প্রকার প্রবলেম হয়। এখন আপনি উপমহাদেশে যদি কথা চিন্তা করেন, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল। ইন্ডিয়াতে কিছু কিছু বাইক আছে যেগুলো তো ব্রেকিং পিরিয়ড আপনার কম মেনটেন করলে হয়, যেমন কাওয়াসাকি ZR-X 10R বা BMW। এই বাইকগুলো আপনার ইন্ডিয়াতে প্রোডাকশন খুবই কম হয়। এই বাইকগুলোতে আপনার প্রাইসও দেখা যাচ্ছে 17 লাখ 14 লাখ রুপি। আমি ইন্ডিয়াতে গেছি বলে আমি বলতে পারতেছি তেমন না, অনেকে খোঁজখবর নিয়ে দেখেন এই বাইকগুলো আপনার 13-14 লাখ 15-16 লাখ রুপিতে বিক্রি হয়। সেই বাইকগুলো আপনার চাইলে যখন কিনবেন তখন দেখবেন এই বাইকগুলো আপনার ওই জায়গায় ব্রেকিং পিরিয়ড সম্পর্কে এত একটা গুরুত্ব আরোপ করা হয়নি। কারণ কি, ওই বাইকগুলো যখন আপনার কোম্পানিতে প্রোডাকশন করা হয়েছে তখন সাডেন টাইমের জন্য কোম্পানিতেই ব্রেকিং পিরিয়ড একটা আপনার মেনটেনের বিষয় তারা করে দিচ্ছে। আমাদের বাংলাদেশে হয় কি, যাতে কিছুদিন আগে রয়্যাল এনফিল্ডও লঞ্চ হয়েছে, রয়্যাল এনফিল্ড ধরে আপনার যে কোনো বাইকে আসলে ওই রকম কোনো ব্রেকিং পিরিয়ড বা আফটার সেলিং আগে কোনো টেস্টিং রাইড দেওয়া হয় না। বমি করে গাড়িতে ফালাইতেছে, এটা যদি কারো শরীরে পড়তো একদম অবস্থা রাইট। কারণ বাংলাদেশে আপনার বাইকগুলো যখন বিক্রি হবে এর আগে কোনো টেস্টিং রাইড বলেন অথবা কোনো কিছু করা হয় না। কারণ আমরা বাঙালি হিসেবে কোনো জিনিস আসলে কমপ্লেন করি না কোনো দিন, আমরা সবসময় সব জিনিস সাদরে সম্বোধন করি বা সাদরে গ্রহণ করি। এই কারণে বলা চলে আমাদের দেশে এত একটা গুরুত্ব মানে হয় না যে আপনার এই বাইকটা এই সমস্যা বা এই বাইকটা এই সমস্যা, এই বাইকটা যদি ভালো মতো সলভিং করা হয় তাইলে এইরকম 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 রাইড করা যাবে। এগুলো আসলে আমাদের দেশে হয় না। আপনি বহির্বিশ্বে দেখেন অনেক জায়গায় ব্রেকিং পিরিয়ড কোম্পানি থেকে মেনটেন করে দেয় অনেক বাইকের। যেমন আমি থাইল্যান্ডে যখন গেছি তখন থাইল্যান্ডে আপনার হায়ার সিসি যে বাইকগুলো, ওগুলো থাইল্যান্ডে কিন্তু প্রোডাকশন হয় না। ওগুলো ম্যাক্সিমাম আপনার ইন্দোনেশিয়া অথবা আপনার দেখা যাচ্ছে আদার্স অনেকগুলো কান্ট্রি আছে থাইল্যান্ডের আশেপাশে, কম্বোডিয়া, লাওস, যে সমস্ত দেশে প্রোডাকশন হয় ওইগুলো দেশ থেকে আসে। থাইল্যান্ডে আপনার সর্বোচ্চ 200 সিসির বাইক প্রোডাকশন হয়। এখন এটা থাই সরকারের কোনো রুলস থাকতে পারে, আমি ওই অবস্থাতে জানার কোনো এবিলিটি হয় নাই। আমি শুধু এতটুকুই জানতে পারছি যে থাইল্যান্ডে আপনার 200 সিসির উপরে প্রোডাকশন হয় না। যেইগুলো 200 সিসির উপরে আছে ওগুলো সব আপনার বাইরে থেকে ইনপুট করতে হয়। এখন থাইল্যান্ডে ইনপুট করতে হয় বলে যে সব দেশে ইনপুট করতে হয় আমার তেমনটা জানা নেই। আমি আবার মালয়েশিয়াতে গেছিলাম, মালয়েশিয়াতে সব ধরনের বাইকে আপনার প্রস্তুত হয়। দেখা যাচ্ছে আপনার কাওয়াসাকি ZR যেটা বলতেছি বা BMW, বাইকের নাম যদি ভুল হতে পারে, কারণ আমরা তো এই বাইকগুলোর সাথে রেগুলার পরিচিত না, বা আমরা তো এই বাইকগুলো এত একটা দেখি না রাস্তাঘাটে, ওই শুনি বা দুই একবার দেখার তৌফিক হয়েছে ইউটিউবে বা সামনাসামনি যদি যারা দেশের বাইরে যান তারা অনেক সময় দেখবেন। এখন ওই বাইকগুলো অনেক সময় আপনার প্রিমিয়াম বলে ব্রেকিং পিরিয়ড অত একটা গুরুত্বভাবে মেনটেন করতে হয় না, বা অত একটা আপনার গুরুত্ব সহকারে দরকার হয় না। এখন যেগুলো একটু আপনার কম দামি বাইক আছে ওইগুলো কিন্তু আবার ব্রেকিং পিরিয়ড সম্পর্কে ভালো মতনই মেনটেন করতে বলা হয়। এখন দেখেন আমাদের দেশে বাইকগুলো কি হয়, আমরা একটা বাইক ক্রয় করি, সে বাইকটার 100% পটেনশিয়াল আমরা উঠানোর জন্য কিভাবে উঠানো যায় সে প্ল্যান বা সে চিন্তাধারা করি। কারণ দেশের বাহিরের মানুষ কিন্তু ওই রকমভাবে চিন্তাধারা করে না। তারা কিন্তু আপনার একটা বাইক ক্রয় করার পর এই বাইকটা কিছুদিন চালায়া তারা আবার বিক্রি করে দেয়, বা তারা ওইটা এক্সচেঞ্জ করে আরেকটা নেয়। যেমন আমাদের দেশে জাপানি যে গাড়িগুলো আসে
সেই গাড়িগুলো আপনার তারা চালাচ্ছে, দেখা যাচ্ছে কিছুদিন পর যদি আপনার ওই দেখা যাচ্ছে আপনার সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া বের হয়, বা সাইলেন্সার দিয়ে একটু আপনার ইঞ্জিন অয়েল লিক হয়, বা সাইলেন্সার দিয়ে একটু আপনার অয়েল লিক হয়, বা দেখা যাচ্ছে অনেক প্রকার সমস্যা দেখা দেয়, যেমন আপনার সাসপেনশনের সমস্যা দেখা দেয়, এটা বিক্রি করে দেয় বা এটা এক্সচেঞ্জ করে আমি আরেকটা নিয়ে আসি। ওইসব দেশে আপনার বাইক ওনারা বেশি দিন ইউজ করে না, গাড়ি ওনারা বেশি দিন ইউজ করে না, কিন্তু আমাদের বাংলাদেশে একটা জিনিসের পোটেনশিয়াল 100% না ওঠা পর্যন্ত আমরা সেটা ইউজ করতে চাই। এই কারণে আমাদের ব্রেকিং পিরিয়ডটা অনেক গুরুত্ব সহকারে মেনটেন করা দরকার। এখন আমার যে N250 এই বাইকটাতে আমি ব্রেকিং পিরিয়ড পুঙ্খানুপুঙ্খভাবে মেনটেন করছি। আমি ব্রেকিং পিরিয়ডের অবস্থায় আপনার 6টা ইঞ্জিন অয়েল এটাতে আমি ইউজ করছি, মানে 6টা ইঞ্জিন অয়েল ড্রেন দিছি। এখন কীভাবে 400 কিলো করে আমি একটা ইঞ্জিন অয়েল ইউজ করছি। সো এইভাবে বলা চলে আমি ব্রেকিং পিরিয়ডটা যেহেতু একটু হায়ার সিসি বাইক, আর আমার এটা অনেক দিন চালানোর একটা মন মানসিকতা থেকেই আমি ব্রেকিং পিরিয়ডটা অনেক ভালোভাবে মেনটেন করছি। এটা আপনারা বলতে পারেন বা এটা আপনারা বুঝতে পারেন। এখন অনেকে আসলে ব্রেকিং পিরিয়ড মেনটেনের পদ্ধতি অনেক রকম, আমার ব্রেকিং পিরিয়ড মেনটেনের পদ্ধতি আমার মতো। এখন আমি কি করে ব্রেকিং পিরিয়ড মেনটেন করি আপনারা যদি জানতে চান, আপনাদের যদি আমি বলি, অনেকের সাথে আসলে মিলবে না, কারণ আপনারা অনেকে ব্রেকিং পিরিয়ড মেনটেন করেন কোম্পানির তথাকথিত কিছু বলে দেওয়ার নিয়ম ফলো করে। আমি আসলাম আমার বাইকটাতে আজকে সার্ভিস দিব, এখন ঈদের পর একদম ঈদের 3 দিন পর এখন কি সার্ভিস সেন্টার খুলছে? আশা করি এটা বাজাজের অফিসিয়াল অথরাইজ সার্ভিস সেন্টার, তো মনে হয় খুলতে পারে, দেখি। আমি যেটা বলতেছিলাম, আমরা ব্রেকিং পিরিয়ডটা অনেক গুরুত্ব সহকারে মেনটেন করব, কারণ ব্রেকিং পিরিয়ডের উপরে আপনার বাইকের পরবর্তী লাইফটা নির্ভর করে। এই কারণে আপনি ব্রেকিং পিরিয়ড যদি ভালো মতো মেনটেন করতে পারেন, আমার জানা মতে বা আমি যতটুকু বুঝি, আপনার পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো অনেকাংশে সলভিং হয়ে যাবে, বা আপনি ওই রকম কোনো প্রবলেমে পড়বেন না যদি ব্রেকিং পিরিয়ডটা আপনি অ্যাকচুয়ালভাবে মেনটেন করতে পারেন। এখন অ্যাকচুয়ালভাবে কি আপনি কি রেগুলার খালি ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন? না, আপনার রেগুলার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার দরকার নাই। আমি তাড়াতাড়ি ইঞ্জিন অয়েল কেন ড্রেন দিছি, আমার একটা অফারে আমি ইঞ্জিন অয়েলগুলো কিনছিলাম শেল অ্যাডভান্স থেকে। আমি 20W50 শেল অ্যাডভান্সের ইঞ্জিন অয়েলগুলো কিনছিলাম মিনারেল, ওইগুলো আপনার 580 টাকা করে মেবে নিয়েছিল, একটা অফার চলতেছিল। ওই অফারে যেহেতু কিনছি, এই কারণে আমি চেষ্টা করছি যে তাড়াতাড়ি ইঞ্জিন অয়েলগুলো ড্রেন দিয়ে দিই, যাতে আমার বাইকটা একটু ইজি হয়ে যায়। আর দেখবেন যখন আপনি বাইককে এসে ইঞ্জিন অয়েল বাইককে আপনি খাওয়ান বা ইউজ করেন, তখন আপনার বাইকটা অনেকাংশে স্মুথ হয়ে যায়। এটা আমি অনেকগুলো বাইকের ক্ষেত্রে পেয়েছি, যেহেতু আপনার 6টা বাইক লাইফে আমি ইউজ করতেছি, এটা নিয়ে 6 নাম্বার বাইক। এই কারণে বলা চলে যে অনেকগুলো বাইকের ক্ষেত্রে অনেক রকম ব্যতিক্রমী অনেক রকম মানে জিনিস আর কি আমার চোখের সামনে পড়ছে, যেটা দেখে যেটা বুঝে আমি বুঝতে পারছি যে আপনারা যদি ব্রেকিং পিরিয়ডে একটু আপনি বাইককে ভালো মতো মেনটেন করেন, তাহলে আপনার বাইকটা আপনাকে অনেক লং সার্ভিস দিবে। আর আপনি যদি ব্রেকিং পিরিয়ডে ভালো মতো মেনটেন না করতে পারেন, তাহলে আপনার বাইকটা আসলে আপনাকে ওইরকম এক্সপেকটেশন সার্ভিস দিবে না, যেটা আসলে আপনি আশা করেন বা যেটা আসলে আপনি বিলিভ করেন যে আমার এই সার্ভিসটা পাওয়া দরকার বা আমার এই সার্ভিসটা আদৌ অ্যাকসেপ্ট করা দরকার। এখন বাইক যদি আপনাকে ভালো মতো সার্ভিস না দেয়, তাহলে আপনি কখনো বাইক চালায় মজা পাবেন না, বা আপনার বাইকের ভিতরে বসে থাকতেই ভালো লাগবে না। সো বাইকের সার্ভিসটা মুখ্য আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, কারণ আমরা ওরকম ইকোনমিক্যাল বলেন, ডেমোগ্রাফিক বলেন, অথবা গুডস মাইন্ড বলেন, কোনো কিছু আমাদের নাই। আমরা একটা এমন জাতি, যে জাতি আসলে সবসময় চিন্তা করি যে খারাপ খারাপ খারাপ। আপনি অনেকাংশে পজিটিভ চিন্তা করলে আপনার পজিটিভ হবে, আপনার অনেকাংশে নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ হবে। এখন যারা যারা ব্রেকিং পিরিয়ড মেনটেন করেন না, কমেন্ট করে জানাতে পারেন কী অবস্থাতে আপনাদের বাইক ইউজ করতেছেন, বা আপনাদের বাইকের সাস্টেনেবিলিটি কীরকম, বা আপনাদের বাইকের কীভাবে চলতেছে, এগুলো আপনি দেখতে পারেন। ব্রেকিং পিরিয়ড যখন চলতেছে তখন আপনি এইভাবে নেবেন যে আপনি যখন ছোট ছিলেন, তখন আপনি যখন কথা শিখতেন, তখন আপনাকে যদি কেউ খারাপ কথা শিখাইতো, সেটার ইমপ্যাক্ট কিন্তু আপনার বর্তমান লাইফে পড়বে বা আমার বর্তমান লাইফে পড়বে। দেখবেন আপনার অনেক যারা একটু আপনার, আমি অনেককে খারাপ দৃষ্টিতে বলতেছি না, যারা একটু মানে বস্তি বা নিচু এলাকায় থাকে, তাদের কিন্তু ছোট থেকে গালাগালি করে অভ্যস্ত। সেই কারণে তারা কিন্তু দেখবেন গালাগালিতে একটা মানে সিদ্ধ হস্ত হয়ে যায়। তো তাদের মুখ থেকে যে গালিগুলো বের হয়, ওগুলো মানে অনেক শ্রুতিমধুর। এই কারণে একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, তার কিন্তু অনেকগুলো দিক, যেমন মা বাবাকে লক্ষ্য রাখতে হয়, তেমন আমার মনে হয় ব্রেকিং পিরিয়ডে থাকা অবস্থায় আপনি অ্যাজ এ বাইকের ড্রাইভার হিসেবে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হয় বা অনেক কিছু দেখতে হয়, যেটা আসলে অ্যাজ এ বাইকার হিসেবে আমি মনে করি, বা অ্যাজ এ বাইক রাইডার হিসেবে আমি মনে করি। যেহেতু আমার 6টা বাইক এখন পর্যন্ত আমি কিনে ইউজ করছি, ইউজ করার কারণে আমি অনেক কিছু বুঝতে পারছি, তা না আমার নিজেরও ল্যাকিংস আছে, সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে দৌড়ায় দিবেন যে ভাই আপনি এই কথাটা ভুল বলছেন, আমি এই কথার সাথে একমত হতে পারলাম না, বা আমার এই কথাটার সাথে আমি রাইট না।
তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন।